রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই, বহু পুরাতন, 54 বছর যাবত চলছে। আপনি এটা তামাশা না, তার দেশ। শেষ কথা বলতে কিছু নাই মানে কি? সকালে একটা, বিকালে একটা, রাত্রে একটা বলবেন। নিজের সন্তানরে বইলে দেখেন, কোন ইস্যুতে, একই ইস্যুতে 3 পদের কথা বইলে দেখেন, বলবি ইউ আর এ লায়ার। বয়স যদি 20-25 হয় তাহলে বলবেন ডোন্ট কাম টু দ্য হোম। আর আপনি লোকগুলাকে পাইছেন জনগণরে, আর রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই, সব রাজনৈতিক দলেরা বলে এবং প্রমাণ করছে কেমনে সেটাও শুনেন। এরশাদ বিরোধী আন্দোলন যখন করে এই দেশে, তখন 3 দলীয় জোট রূপরেখা, সেখানে সাথে ছিল কে? জামাতও ছিল। জামাত কিন্তু তখনও রাজাকার, কিন্তু গায়ে থেকে ঘ্রাণ পাইছে, আন্দোলন করতে হবে এরশাদ বিরোধী। এবং জামাতের সাথে নিয়ে যার বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করতেছে সে তো স্বাধীনতা বিরোধী শক্তি নয়। আবার এরাই এদেরকে নিয়েই আবার মন্ত্রী বানানো হইলো, তখনও তার গায়ের থেকে ঘ্রাণ পাইছে। মানে কাজে লাগলে রাজাকারের গন্ধ থাকে না, কাজে না লাগলে রাজাকারের গন্ধ পায়। এটা কি রাজনীতি না প্রতারণা? আবার তারা কি বলছে? জামাত বলছে ইসলাম নারী নেতৃত্ব পছন্দ করে না, অ্যালাউ করে না, পারমিট করে না, অথচ ওখানে গিয়ে আবার মন্ত্রী হইতেছে। আপনি আইডিওলজি বা আদর্শ কিভাবে ধরবেন? হাউ ইউল ট্রাস্ট দেম? গেল 1। 2 আসেন ফেব্রুয়ারি থেকে, এই যে জুলাই আন্দোলনের পরে রাষ্ট্রপতি কেন অপসারণ হইল না? কাদের জন্য হইল না? রাষ্ট্রপতি অপসারণ করলে সাংবিধানিক সংকট হবে, এটা যারা বলছে, এটা কি জুলাইয়ের বিরুদ্ধের কথা না? আপনি তারপরে মানবতা খুঁজেন। সুতরাং আপনি তখন তাদের অ্যাটিটিউড দেখতে পারেন, পাওয়ারে গেলে কি করবে। আবার আসেন ইউনূস সাহেবরা এনজিও চালায়, রাষ্ট্র চালান আর এনজিও চালান এক না। কিন্তু বাংলাদেশে যতজন লোক রাষ্ট্র চালাইছে তাদের কারো কোম্পানি তো 500 কর্মচারী নাই, আর উনি তো 40,000-50,000 চালাচ্ছেন। আমি সেই ডিফেন্স দিচ্ছি না, কিন্তু রাজনীতিবিদ এত বিজ্ঞ, ফেব্রুয়ারি থেকে বৈশা সেপ্টেম্বর পর্যন্ত ঐক্যমত্যে আসতে পারলেন না। ইউনূস সাহেব তো রেফারি এখানে, আপনাদের কোথায় যোগ্যতা? 3 নম্বর আসেন, এই যে মানবাধিকারের কথা বললাম, একটা সাগররণী হত্যা মামলা, কি জানি আসিফ নজরুল সাহেব বহু বড় বড় লম্বা লম্বা কথা বলছেন। আজকে 14 বছর একটা মামলার পুলিশ রিপোর্ট হয় না। আসমানে বসে রয়েছি আমরা? কোন দেশে আছি আমরা? এটা আপনি কিভাবে ঠিক করবেন? সেই পরিকল্পনা নিয়ে বসা হয়েছিল যে সংস্কার করব, এইটা করব, সেইটা করব। এখন পুরনো সংবিধানে থাকতে হবে। পুরনো সংবিধানের অনেক আগে ফালাই দিছে এই দেশের মানে প্রক্রিয়া করে। কিভাবে বলি? সরকার পতন হওয়ার পর, মানে সংবিধান আর কি, সরি, সংসদ ভাঙার পরবর্তী 90 দিনের মধ্যে নির্বাচন করতে হবে। কোন সংবিধানে লেখা? ওই সংবিধানে। সংসদ ভাঙলো, তারপরে 90 দিন পার হয়ে গেছে, এবং এই 90 দিনের মধ্যে কিন্তু একবার নির্বাচন চাইছিল 7ই আগস্ট। আপনার মনে আছে যে বিএনপি বলছিল কি আমরা 3 মাসের মধ্যে নির্বাচন চাই? কার কাছে? কে ছিল তখন সরকার? আমরা কোনো সরকার দেখি না, আপনি কি দেখেছেন তা তো আমরা জানি। আমি বলছি সেটা, ইউনূস সাহেব 8 তারিখ ওত নিছেন, আর সেনাপ্রধান কি বলছিলেন? 5 তারিখে আমি দায়িত্ব নিলাম, আর 7 তারিখে তাদের বক্তব্য মানে তারা নির্বাচন তার কাছে চাইছেন। ধরে নিলাম যে 3 মাসের মধ্যে চাইছেন, কিন্তু তারপরে যখন তারা আবার ইউনূস সাহেবের সাথে দেখা করে বললেন ডিসেম্বর 25-এর মধ্যে নির্বাচন চাই, এই যে শিফট করলেন কোন সংবিধানে? আচ্ছা, সংবিধান খুলে দেখে পৃথিবীর কোন দেশে সাধারণ মানুষ সংবিধান দেখে? সাধারণ মানুষ কি চায়? সাধারণ মানুষ আমি চাই যে ভাই আমাকে রাস্তায় নামলে পুলিশ বা কেউ আমাকে ধরে নেবে না, আমার নামে একটা মিথ্যা মামলা দিবে না, আমার ক্রস ফায়ার করবে না, আমাকে গুম করবে না। দেখেন, একটা দেশের শুধু কমন 2টা ভিত্তি। একটা মানুষের যদি দেশে মত প্রকাশের অধিকার থাকে এবং বেঁচে থাকার স্বাধীনতা। আপনি এই দেশে মত প্রকাশের স্বাধীনতার নামে আমরা কি দেখছি? ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, আপনি কথা বললেই মামলা। আর বেঁচে থাকার স্বাধীনতা, বেঁচে থাকার স্বাধীনতা পরের কথা, এই দেশে আপনি মারা যাবেন কিভাবে সেটাও ঠিক করা থাকে না। আপনাকে রাষ্ট্র বলেন, এই গত 54 বছরে কোন সময় রাষ্ট্র তার নিপীড়ন মতো ছিল না? 54 ধারা বলেন, নানান কিছু বলেন। এবং এই যে মানে যারা সারাক্ষণ মানে মানবাধিকারের কথা বলে যখন চেয়ারে যান, সেই মানুষটা যদি রক্ষক যখন ভক্ষক হয়ে ওঠে। কিন্তু আমরা কি চাই? দেখেন, আমি সাধারণ মানুষ হিসেবে বুঝি, আপনি ক্ষমতায় কোন যান, আপনি পিআর পদ্ধতি যান না কোন যান, সংসদে কোন যাবেন, ওটা আরেকটা ডিবেট। কিন্তু একটা দেশের কতগুলো প্রাতিষ্ঠানিক কাঠামো ঠিক থাকতে হয়, সেটা কি? বিচার বিভাগ। ভাই আপনি আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, এনসিপি হোক, যে কোনো মানুষ, আপনি তার বিরুদ্ধে মিথ্যা মামলা হবে না, সে আদালতে ন্যায় বিচার পাবে। আপনি করেন পুলিশ, আপনি যখন যে থাকবে রাজনৈতিক দলগুলো তার মতো ব্যবহার করবে তা না। পুলিশকে আপনি স্বাধীন কমিশন দেখেন, আপনি সেই আজকে থেকে 17 বছর। শরীফ ভাই যেটি রাজাকে ভাই বলছিলেন যে আইনি প্রক্রিয়াতে সেটি আছে, কিন্তু এখনো বিগত সরকার বা ফ্যাসিস্ট সরকারই কলকাঠি নাড়ছে। এই জায়গাটা শেষ করলেন। এগুলো হচ্ছে মানে আমাদের দেশে ধরেন আপনি এই যে সব সময় যেটা আমি বললাম, এই দেশে একটা দুর্নীতি দমন কমিশন আছে। আপনি কোনোদিন দেখেছেন দুর্নীতি দমন কমিশন? আপনাদের এই প্রোগ্রামে এখানে থেকে দুর্নীতি দমন টিপিপিকে জিজ্ঞেস করেছিলাম, এই যে এসালম গ্রুপ এত টাকা নিয়ে চমক আছে, আপনারা দেখেন না? এদেশের দুর্নীতি দমন কমিশন, এদেশের পুলিশ, থানার ওসি, সরকারি কর্মকর্তা, আইন আদালত কোনোদিন ক্ষমতাসীনদের দুর্নীতি অনিয়ম দেখতে পায় না। কারণ হচ্ছে এই দেশে আমরা আইন হচ্ছে
সরকারি দলের রক্ষার জন্য, সরকারি কর্মকর্তাদের রক্ষার জন্য, আর বিরোধী দলকে নিপীড়নের জন্য। বিরোধী দলে থাকলে আপনি কি হবে, যে চাঁদপুর ইসলাম হক মিলনের বিরুদ্ধে হবে কি, আপনি হবেন 60 বছরের বৃদ্ধকে ধর্ষণ বা পুকুর চুরির মামলা, আর তার আগে হবে কি আওয়ামী লীগের প্লেট চুরির মামলা। এই যে ধারাবাহিকভাবে চলছে, কোনোদিন না কোথাও কোথাও তাদের থামাতে হবে। থামায় আপনি কি করবেন, আপনি রাজনৈতিক ক্ষমতা নিয়ে মারামারি করেন, কাটাকাটি করেন, যাই করেন। সাধারণ মানুষ হিসেবে কি চায়, আমার শিক্ষার অধিকার, আমার বিশ্ববিদ্যালয়। আপনি দেখেন বাংলাদেশে সব অচল হয়ে যায় যখন ক্ষমতার চেঞ্জ হয়। পৃথিবীর বহু দেশে আপনার কয়দিন পর পর প্রধানমন্ত্রী হয়, আপনি টেরও পান না যে তার বিচার বিভাগ, তার সেবা কি হয়। এখন এই জায়গায় পৌঁছাতে আপনি দেখেন একটা দেশ আগে, এই জন্যই বললাম মত প্রকাশের স্বাধীনতা, জীবনের স্বাধীনতা, আইন শৃঙ্খলা, বিচার কিচ্ছু না পারেন, আপনি কোনো সংস্কার না করেন, শুধু বিচারটা যদি সংস্কার করেন, যে না এই সরকার যদি ঠিক করতো যে আমি কিচ্ছু করবো না, আমি বিচার ব্যবস্থাটা এমন করে যাব যে কোনো মানুষ ওইখানে গেলে ন্যায় বিচার পাবে, আপনি এইটুকু করেন, বিচারকদেরকে এইটুকু স্বাধীনতা দেন, আপনি দেখেন দেশ ঠিক হয় কিনা। আমরা তো করতে চাই না। আমরা যখন যে ক্ষমতায় থাকে সে ভুলে যায় কোন একদিন সে ক্ষমতায় থাকবে। যেখানে আপনি এই জায়গাটা যে বললেন যে আসলে ন্যায় বিচার, আইনের শাসনের যে প্রসঙ্গ এবং ন্যায্যতার ভিত্তিতে সেটি পরিচালিত হবে, এই জায়গাতে যেটি রাজ্জাকি ভাই বললেন যে বিগত সরকারি কলকাঠি নাড়ছে, দেখেন আপনি বিগত সরকারের কলকাঠি, আপনি এই দেশে সবসময় সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্রের নাম হচ্ছে ষড়যন্ত্র তত্ত্ব। আপনি ক্ষমতায় থাকলে খুব সহজে বলে দিবেন কাজ করেন, তো কাজ না করলে আওয়ামী লীগ থাকতে বলতো সব বিএনপি জামাত করতো। এখন আপনি সব, তাহলে তো তাদের ক্ষমতায় থাকার 1 মিনিটের যোগ্যতা নাই। সব যদি তারাই না, তাহলে আপনি ক্ষমতায় বসে আছেন কেন? আপনি ক্ষমতায় থেকে যদি আপনি পুলিশ আইন কানুন ঠিক করতে না পারলে, আপনার তো ক্ষমতার চেয়ারে থাকার দরকার নাই, আপনি পদত্যাগ করেন। আর আপনি যদি চেয়ারে থাকেন, আপনি ঠিক করেন। আপনি কি দেখেছি আমরা, আগে আওয়ামী লীগ তার আমলে তার দলের লোক পুলিশ নিয়োগ করতো, তার মতো করে বিচারক নিয়োগ করতো, আমরা তো সেই একই চিত্র দেখছি। আপনি সিভিল সার্ভিসে বিচার বিভাগে জয়েন করার পর আপনার পরিচয় থাকে কেন আপনি আওয়ামী লীগ, বিএনপি, জামাত? আপনি যখন সার্ভিসে ঢুকছেন আপনার পরিচয় থাকবে আপনি রাষ্ট্রের সেবক। আমরা কি এই কালচার করতে পেরেছি? জুলাই আগস্টের স্পিরিট ছিল সেটা, বৈষম্য না, আপনি মেধার ভিত্তিতে হবে, সেটি হয়েছে। আপনি পাবলিক সার্ভিস কমিশন বলেন, নিয়োগ বলেন, বিচার বিভাগ বলেন, আদালত বলেন, এই যে উল্টো পথে গত 54 বছর ধরে রাষ্ট্রে হাঁটছে, কোনোদিন আপনি যদি কালকে ঠিক করেন, উল্টোটা ঠিক করেন, তাতেও তারা 50 বছর লাগবে, কিন্তু আমরা এখনো সেই উল্টোটাই চলছে। এই উল্টোটা আমরা আশা করেছিলাম জুলাই আগস্টের পর যারা ক্ষমতায় গিয়েছে তাদের এই পরিণতিটা দেখে একটু বোধোদয় হবে। আফসোস তো বোধোদয় হলো না। আমরা জাতীয় ঠিক ওই আগের মতন একদল আমরা দেখতাম আওয়ামী লীগকে ডিফেন্ড করতো, এখন একদল দেখছি আমরা সরকার দলকে ডিফেন্ড করছি। এখানে একটা মিনিট একটু জবাবটা দিয়ে বলুন, কেন পারছে না সরকার? এটা বলতে হবে তো, নাহলে আমি ব্লেম দিচ্ছি। বলুন। আমি যে কথাটা বলতেছিলাম, বিগত 12 বছর সমস্ত রাজনৈতিক দল আওয়ামী লীগ সরকারে হটাইতে চাইছে। আওয়ামী লীগ সরকার 15 বছর ছিল, আর এই সরকারকে সবাই কোঅপারেট করছে, সে কিছু করতে পারতেছে না। এটা দিয়ে আপনি বুঝে নেন কোঅপারেশন কাকে বলে। এই দায় কার? সেটাই তো বলছি, সেই টিমটা কাজ করতেছে। সেকেন্ড আসে, আপনি তো বিশ্লেষণ করে বলবেন যে আসলে এই তার দায়, তার কারণে হচ্ছে না। আপনি যা সবচেয়ে বহল তবিয়তে আছে যে আমরা এত কথা বলতেছি, কালকে তো সবাই লিখুক যে সংস্কার ইনসাইড করতে চাইছে সেটা করুক, বিচার করুক, তারপরে নির্বাচন। কেউ কি আমরা লিখতেছি বলতেছি জোরালো কণ্ঠ আছে, সবাই কিন্তু এক বাক্যে নির্বাচন চাই আর ব্লেম দিচ্ছি। সেকেন্ড থিংটা বলে দিই, ফখরুদ্দিন সাহেব আর ইউনূস সাহেব, আপনি ফখরুদ্দিন আর ইউনূস যদি ব্যক্তিগতভাবে ধরেন, দুইটাই অরাজনৈতিক ব্যক্তি, অরাজনৈতিক কোনো সন্দেহ নাই, এবং সেখানে ব্যক্তি হিসেবে অবশ্যই ইউনূস সাহেবের মূল্য অনেক বেশি। তাহলে ফখরুদ্দিন সাহেবের পাশে একজন আর্মি চিফ ছিলেন, তখন মাটি থরথর করে কাঁপতো। আর এখন ইউনূস সাহেবের পাশে একজন আর্মি চিফ আছেন এবং ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আর্মি আছে, মাটি কাঁপে না কেন? আপনি এখানে থাকেন, আর কিছু দরকার নাই তো আমার। ফখরুদ্দিনের সময় মাটি কাঁপলো, ইউনূস সাহেবের সময় মাটি কাঁপে না, দুইজনের পাশে দুইজন আর্মি চিফ ছিল। পুরা পাকিস্তান পিরিয়ড থেকে আমরা লড়াই করছি যে একটা সংবিধানের কি হবে, আইনের শাসন, আইদার ইট উইল বি রুল অফ ল অর রুলার্স ল। এই রুল অফ ল আজকে নাই, বিচার বিভাগের স্বাধীনতা নাই। এখানে ম্যাজিস্ট্রেসি এবং প্রশাসন বিচার বিভাগকে খেয়ে ফেলছে, কোনো বিচার বিভাগের স্বাধীনতা নেই। আপনি কিভাবে বিচার বিভাগ কি করবেন? থেকে টেলিফোন যাবে, আপনাকে জামিন দেবে না, স্বাধীন না বিচার বিভাগ। এবং এই স্বাধীন করার কোনো প্রক্রিয়া এখনো কিছু কিছু দেখতেছি, কিন্তু এগুলো আলোচনাগুলোকে অন্ধকারে রাখা হচ্ছে, জনগণ জানে না কিছু। জনগণ আপনার আমেরিকার যে পার্লামেন্ট আলোচনা হচ্ছে ডালি ভাই, তাকে আপনি জানেন না? যারা এই দেশের জনগণ, আমরা আর্টিকেল 7 যে জনগণ সকল ক্ষমতার উৎস, সেই জনগণকে কি আমরা জানাচ্ছি কি হচ্ছে? জানাচ্ছি না। স্টেক হোল্ডারদেরকে জানাচ্ছি না। এই 8-10টা পার্টি যারা আছে, রেজিস্ট্রেশন আছে, তারা যাইতেছে, কি আলোচনা হচ্ছে পত্রিকায় যতটুকু আছেন অতটুকুই জানছেন, নোট অফ ডিসেন্ট, এইটা সেটা। কিন্তু এই যে জনগণকে সচেতন করার জন্য, আপনার সুইজারল্যান্ডে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন আছে, সেই আইনটা পার্লামেন্টে প্লেস হয়েছিল 1970 সালে, এটা পাস হয়েছে 1990 সালে। ইট টুক 20 years, দে ডিবেটেড। আমেরিকান পার্লামেন্ট, আমেরিকান যে কনস্টিটিউশন 3 বছর
আমেরিকান কনস্টিটিউশনের পৃথিবীর সবচেয়ে ছোট কনস্টিটিউশন, 4 পৃষ্ঠা কনস্টিটিউশন, 7টা আর্টিকেল। আমেরিকান কনস্টিটিউশনের কোথাও কিন্তু ডেমোক্রেসি বলে কোনো শব্দ নাই। নট এ বাট ইট ইজ দ্য হাইয়েস্ট ফর্ম অফ ডেমোক্রেসি, আমেরিকান কনস্টিটিউশন। এবং তারা এটা ডিবেট করছে, আমরা করিনি। এটা বলুন, সেই প্রসঙ্গ তো রাখবেন, সেই প্রসঙ্গগুলো আছে যে বৈশ্বিক প্রশ্ন। তহিদ ভাই, এই জায়গাটায় আরেকটা প্রশ্ন আসি। এখন যারা অ্যাডভাইজার আছে, জি, তারা হলো যে মানে কি বলবো, ভাগ্যের সুপুত্র আর কি, কি বলে, বরপুত্র। এদের কোনো আন্দোলনের তাপ লাগে না, এদের গায়ে অনেকের কোনো আন্দোলনের পক্ষে এদের যাইতে হয় না কোনোদিন। কিন্তু যখনই কোনো এই ধরনের সরকার গঠিত হয়, এরা জনগণের মাথায় বসে বসে খায়। এরা আন্দোলন হয়েছে কি হয় না, এদের কি আসে যায়, কি আসে যায়। যখন এই সরকারকে, যখন আপনার দলের কথাই যদি বলি, বিএনপি যখন এটা এই সরকারকে সমর্থন দেয়, তখন আর এই বক্তব্য রাখার সুযোগ না। আমি তারপরও বলবো, আমি বিএনপি করলো আমার একটা নিজস্ব মতামত আছে। বলেন। আই হ্যাভ দ্য রাইট টু সে। সেটাই বলছি, আপনি দলের কথা আপনাকে মনে করে দিলাম। আমার বন্ধু সে একটু আগে বলছে যে রাষ্ট্র তো নিজেই একটা নিপীড়নমূলক ব্যবস্থা। তো আপনি কি এই রাষ্ট্রকে পরিবর্তন করছেন? আপনি তো ওই রাষ্ট্রের উপরেই বসতে যাচ্ছেন, এটা তো থাকবেই। একমত ঢালি ভাই, আমি শুধু ঢালি ভাইয়ের কথাতেই যুক্ত করি। আপনি রাষ্ট্রের বিচার বিভাগ চাইছেন, আপনি মানে প্রশাসন ক্যাডার একজন সদ্য জয়েন করা কর্মী, গাড়ি বিচারকদের গাড়ি, কোর্ট ফ্যাসিলিটি, বিচার বিভাগে কিছু আপনি দিচ্ছেন, স্বাধীনতা আমি মনে করি তৌহিদ ভাই, আমি এই আন্দোলনে রাজাক ভাই চাইলে কিন্তু সম্ভব। ধরেন এই 16 বছর আমি কিন্তু একটা দিনের জন্য ঘরে বসে থাকিনি। আমার এই বয়সে প্রতিটা কর্মসূচিতে আমি অংশ নিচ্ছি। লাস্ট বেস আমাকে জেলে যেতে হচ্ছে, কিন্তু আমি এখনো সন্দিহান আমাদের এই আন্দোলনের ফসল আমার ঘরে উঠবে কিনা, সেই গ্রামের কৃষকের মতো। আপনার ঘরে উঠবে কিনা সে আপনার ব্যক্তি নাকি দল? না, আমার জনগণের ঘরে। আচ্ছা, জনগণের ঘরে। আমি দল নিয়ে কথা বলি না, আমি স্পষ্ট বলতে চাই এদেশের জনগণের জন্য রাজনীতি করি। ইয়েস, আমার দলকে চাই আমি ক্ষমতায় নিতে। আমার দল যদি ক্ষমতায় যাওয়ার মতো যোগ্যতা থাকে, জনগণ সমর্থন দিলে ক্ষমতায় যাবেন, তাই তো? না, আমার কথা জনগণ ভোট দিলেই সবসময় যেতে পারে না। জনগণের আপনি যদি কলা কৌশল না জানেন, রাজনীতির কলা কৌশল থেকে নিজেরা পিছিয়ে পড়েন, ইনুসের হাত ধরে আপনি যদি নিউ ইয়র্ক যাওয়ার লাগে, ভাই জনসমর্থন আদায় করতে যাবেন কেমনে? না, জনসমর্থন আদায় করতে কি কলা কৌশল জানতে হয়? অবশ্যই। রাজনীতিতে দুইটা শব্দ, একটা হলো নীতি আদর্শ, আর একটা হলো কৌশল। অনেক সময় দেখা যায় আপনার ভুল কৌশলের কারণে আপনার নীতি আদর্শ। এখন কোনটার রাজনীতি চলছে, নীতি আদর্শের না কৌশলের? নীতি কিচ্ছু নাই, যে যার কৌশল নিয়ে রাজনীতি করছে। এবং এইটা জনগণের জন্য আমি আবার একটা অন্ধকার দিক দেখছি। ডালি ভাই, অসংখ্য ধন্যবাদ। শেখ ফজলে বাড়ি মাসুদ ভাই আসতে চাই, যে অন্ধকার দিকের ইঙ্গিত দিলেন আমাদের ডালি ভাই, এবং সিনিয়র পলিটিশিয়ান, আমরা সবাই তাকে চিনি, কিন্তু এই জায়গাতে তিনি আশাত হচ্ছেন ব্যক্তিগতভাবে, একই সাথে দলীয়ভাবে। কিন্তু আসলে এই যে প্রসঙ্গগুলো, আমরা বারবার এই প্রসঙ্গ বা শিরোনামে আসতে চাই যে একজন লাশ বা মুমূর্ষু ব্যক্তি বা অসুস্থ ব্যক্তির হাতে হাত করা কিংবা ডান্ডাবেরি, কোনোটা আমরা দেখতে চাই না আইনি প্রয়োগের জায়গাতে। এবং আপনার কাছে যেটা উল্লেখ করে দিতে চাই যে দর্শক ভাই যেটা প্রশ্ন করলেন যে নতুন করে কোনো আইন প্রণয়ন করা যায় কিনা, আপনারা তো 5টি দাবি নিয়ে মাঠে আছেন, এই প্রসঙ্গগুলো কি দাবির মধ্যে অন্তর্ভুক্ত করা যায় কিনা? না, দেখেন, এই যে ঘটনাটা ঘটেছে, এটা আলাউদ্দিন ভাই যথার্থই বলেছে, এটা বিচ্ছিন্ন ঘটনা। এরকম ঘটনা আরো অহরহ ঘটতেছে, অতীতেও ঘটেছে, এখনো ঘটতেছে, আমরা অনেক কিছু জানি না। তবে একথা সত্য যে বর্তমান সরকার তারা যে পরিকল্পিতভাবে এই ঘটনাটা ঘটিয়েছে, এটাও আমার কাছে মনে হয় না। কারণ এই সরকারের আমলে আমরা সেদিন রিপোর্ট এসেছে, এই ফ্যাসিস্টের 70% আসামি জামিন হয়ে যাচ্ছে। এবং আপনারা দেখলেনই, সেটা কি গোপনে কেউ জানে না? গোপনে জামিন হয়ে যাচ্ছে, কোর্ট থেকেই তো হচ্ছে। হ্যাঁ, সেটাই তো, নানা কৌশলী হচ্ছে, নানানভাবে হচ্ছে, আমাদের আইনে ফাঁকফোকর দিয়ে হচ্ছে। এবং যারা সেই সময় এরভাবে ধরে জামিন হচ্ছে, এটাও আছে, হতেও পারে। আরো নানানভাবে যারা অত্যাচার করেছে, তারা আপনার ক্যান্টনমেন্টে আশ্রয় পেয়েছে, আরো যা যা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। তার মানে হলো ফ্যাসিস্টরা কিন্তু নানানভাবে সুবিধা নিয়ে যাচ্ছে। সুবিধা যে তারা পাচ্ছে না তা না, এটা একটা ঘটনা যে কোনোভাবে হয়েছে, কিন্তু এটা আমাদের কারো কাম্য নয়। আমাদের যে সিস্টেম আছে সেই সিস্টেম অনুযায়ী আমরা এটা আছে হয়তো, কিন্তু এটা আমাদের কারো কাম্য নয় যে একজন মৃত্যুসজ্জার মানুষ তার হাতে হাত করা থাকুক, এটা আমাদের প্রত্যাশিত না। কিন্তু বিষয়টা হলো যেই জায়গায়, সেটা হলো যে আমরা কি পরিবর্তনের দিকে যাচ্ছি কিনা, আসলে সেই জায়গাটাই আমাদের সন্দিহান। আমি ডালিবার সাথে যথার্থই একমত। আমরা কিন্তু সেই
অন্ধকার থেকে আলোর দিকে যাচ্ছি না, সে জায়গার জন্য যাচ্ছি না, যে এজন্য ঢালি ভাইদেরকেও কিছু দায়িত্ব নিতে হবে। যেমন একটু আগে ঢালি ভাই যেরকম বললেন যে পাকিস্তান আমলে তারা পার্লামেন্টে আলোচনা হয়েছে সংবিধান নিয়ে, এবং আমাদের এই 56 বছরে আমরা পার্লামেন্টে সংবিধান নিয়ে আলোচনা করতে পারি নাই, কারণ আমাদের সেই পার্লামেন্টে সেই ব্যক্তিগুলি নাই। আমাদের এখানে মমতাজ আছে, গান গায়, আরো অনেকে ছিল। তো বিষয়টা হলো আমরা এখন যে নির্বাচন প্রক্রিয়াটা যাচ্ছি, এজন্য ইসলামী আন্দোলন 5 দফা নিয়ে আন্দোলন করছি। আমার ভাই কিন্তু এটাও বললেন যে পিআর নিয়ে পিআর কেউ বোঝে না, এই কথা ভাই কিন্তু বললেন, ডালি ভাই বলে গেলেন। আচ্ছা আপনি বলেন যে আগের যে সিস্টেমে নির্বাচন, ওই নির্বাচনে একজন ভালো লোক, আমরা বিগত সময়ে কয়জন ভালো লোককে সংসদে পাঠাতে পেরেছি? নির্বাচন এখানে যারা আছেন অনেকেই করেন, আমি নিজে অনেকবার নির্বাচন করেছি, আমি জানি বাংলাদেশের নির্বাচনে যদি আপনাকে জিততে হয় আপনার পেশি শক্তি লাগবে, আপনার পেছনে মাস্তান লাগবে, আপনার কালো টাকা লাগবে। মাসুদ ভাই, পিয়ারের প্রসঙ্গটা নিয়ে আমরা এর আগে আলোচনা করেছি, প্রয়োজন হলে ভবিষ্যতে আলোচনা করব। আমরা এই জায়গাটাতে থাকতে চাই, নতুন করে আইন প্রণয়ন করা এবং এই জামিনের প্রসঙ্গটা নিয়ে আপনারা কথা বলবেন কিনা? হ্যাঁ, আমি শেষ করে দিচ্ছি যেটা বলতেছিলাম, যে এই যে আমরা যদি চেঞ্জ করতে চাই তাহলে তো আপনাকে ভালো মানুষকে যাওয়ার রাস্তাটা করে দিতে হবে। ভালো মানুষদের পেশি শক্তিও থাকবে না, কালো টাকাও থাকবে না, মাস্তানও তারা পালতে পারবে না, কাজেই তাদেরকে যাওয়ার রাস্তাটা কিন্তু আমরাই বন্ধ করে দিচ্ছি। দ্বিতীয় বিষয় হলো এই যে আমরা এই যে হাত করার যে রাজনীতি, এটার থেকে বেরিয়ে আসতে পারবো কিনা, সেটা পারবেন কিভাবে? আমরা দেখলাম যে সরকারি ক্ষমতায় যায় সেই পিএসসির নিয়োগকর্তা, সেই দুদকের নিয়োগকর্তা, সবকিছু তো সেই নির্বাচন হলে কি তারা? আমি বলছি না, আমাদের যে সংস্কারের যে কথাগুলি হয়েছে সেই জায়গায় তো এই এনসিসি গঠনের ব্যাপারে যে প্রস্তাব কমিশন দিয়েছিল, সে জায়গায় নোট অফ ডিসেন্ট দিয়েছে কারা? বিএনপি দিয়েছে। বিএনপি তো আটকে দিচ্ছে, ভেটো পাওয়ার দিয়ে তারা আটকে দিচ্ছে না, আপনি এটা করতে পারবেন। আবারও যেই ক্ষমতায় যাবে সেই এগুলিকে মোবিলাইজ করবে, তার হাতেই কুক্ষিগত থাকবে, আবার আমরা সেই জায়গাটা। তার মানে কি আপনি বলছেন যে পরিবর্তনের ক্ষেত্রে বিএনপি বাধা দিচ্ছে? কিছু লোক বাধা দিচ্ছে, যে কারণে বিএনপি কিন্তু বাধা দেয়নি। বিএনপি সঙ্গত কারণে আইনগত প্রশ্ন উত্থাপন করেছে। অর্থাৎ আপনারা কেউ কেউ বলছেন যে প্রেসিডেন্টের দিয়ে কি বলে অধ্যাদেশের মাধ্যমে, অর্ডিন্যান্সের মাধ্যমে। আমি একটা উত্তর দেই, আপনার কি একটা দেশের সংবিধান যখন থাকে তখন কি প্রেসিডেন্টের অর্ডিন্যান্স দেওয়ার কোনো ক্ষমতা থাকে? অনেকবার অতীতে হয়েছে। আমি একটা কথা হয় না, যখন সংবিধান স্থগিত ছিল। আমি ইতিহাস বাদ, আই টেল ইউ হুজুর, আমি যাইটা বলছি সংবিধান তখন স্থগিত ছিল, এখন কিন্তু সংবিধান আমি বলি এই কারণে বিএনপি বলছে যে আপনি আমাদের সাথে চুক্তি করেন, আমরা পরের পার্লামেন্টে গিয়া এটা আলোচনা করে করব। বিএনপি নিষেধ করে নাই। শুনেন, আইনে কি আছে না আছে, না নিষেধ করে নোট অফ ডিসেন্ট তো দিয়েছে। জি বলুন। আমার কথা আমি শেষ করি ভাই, আমাকে শেষ করতে দেন, আমি শেষ করতে দেন। আমি বলি, ভাই তো বললেন ওই কথা, আমি ইতিহাসে যাওয়া দরকার নাই, ইতিহাসে অনেক ঘোলা পানি আছে, অনেক কিছু আছে, আমি বলবো এরকম, উনি বলবো এরকম, আমার সে জায়গায় যাওয়া দরকার নাই। আমি যাচ্ছি না, আমি কারেন্ট অপশন আছেন, আমি ইতিহাস একদম একটাও কারেক্টলি বলে যাব। আমি আপনাকে এখন ঘন্টার পর ঘন্টা আপনাকে কারেক্টলি বলে যাব। আপনি কারেক্ট বলতে পারেন, আমি জানি আপনি একজন প্রবীণ রাজনীতিবিদ, আমি কারেন্ট জায়গায় আছি। না, যেটা ডালি ভাই বলছে, রাজ্জাকি ভাই সংবিধান তো কি বললেন স্থগিত হইতে হবে। সংবিধান যদি বিলুপ্ত হয়ে যায় থাকে তাহলে তখন কি হবে? বিলুপ্ত তো করে না কেউ, না সে তো পালায়ে গেছে। সংবিধানে কি বলা আছে পালায়ে গেলে কি হবে? আপনি কেন শুনে আসি মাসুদ ভাই কি বলেন? আমি একটু বলি বলেন। শোনেন, সংবিধান আছে না নাই সেগুলি প্রশ্ন বিতর্ক করা যাবে। আমি যে জায়গাতে যাই সেটা হলো ঐক্যমত কমিশন আমাদেরকে স্প্রেডশিট দিয়েছে না, সেইখানে এই প্রস্তাবনাগুলো বাস্তবায়নের যে 6টা অপশন দেওয়া হয়েছে, এই 6টা অপশনের 3টাই আছে হলো, 4টাই আছে হলো আপনার নির্বাচনের আগে এই পদ্ধতির মাধ্যমে বাস্তবায়ন করা হবে। আমি আইনের ছাত্র না, আমি আইন নিয়ে কথা বলছি না, আমি যেটা বলতে চাই। আর 2টো আছে হলো নির্বাচনের পরে হবে। আমার প্রশ্ন হলো বিএনপি এখন যেটা বলতেছে, ঢালি ভাই যেটা বললেন আইনের কথা বলেছে যে এটা এখন করতে পারবেন না, আইনে বাধা দিবে। আমি এখন প্রশ্ন করতে চাই, যদি তাই হয় তাহলে ঐক্যমত্য কমিশন আমাদেরকে এই 6টা অপশন বাস্তবায়নের জন্য কেন দিলেন? তাহলে আমরা এই 6টা অপশন ঐক্যমত্য কমিশন আমি বলি কথা শেষ আবারো হুজুর আরেকটা প্রশ্ন আপনারা দিয়ে দেন। আমি উত্তরটা আমার কথা শেষ করতে দেন। সংবিধান আছে, অর্ডিন্যান্স করলেন, যদি কেউ কোর্টে চ্যালেঞ্জ করে যে অর্ডিন্যান্স আপনি কেমনে করলেন, আপনি কি সংবিধান অনুযায়ী যাবেন না অর্ডিন্যান্স অনুযায়ী? আমার কথা এই জায়গায়, এখন আপনি 5 মাস ঐক্যমত্য কমিশনে চা খেয়ে নাস্তা খেয়ে আমরা এতগুলো ডিসাইড করলাম, কেন এই 6টা পদ্ধতির যে কোনো একটাতে আমরা বাস্তবায়ন করব, টিকমার্ক দেওয়ার জন্য দেওয়া হয়েছে। 5 মাস শেষ হয়ে গেল, এখন বিএনপি বলতেছে যে এটা করতে হইলে ওইটা লাগবে, ওইটা করতে হলে ওইটা লাগবে। তাহলে কেন আপনি প্রথম দিন দাঁড়িয়ে বললেন না স্প্রেডশিট আগে ঠিক করেন? 1 2 নম্বর হলো কেন আমাদেরকে রাষ্ট্র স্প্রেডশিটের মধ্যে ধোঁকা দিল?
যে এই যে চারটাতে আমাদের আইনে কভার করে না, এমন চারটা অপশন কেন রাষ্ট্র মানে আমাদের? আপনি বলছেন যে এই প্রেক্ষাপটগুলোর কারণে এখন প্রতিশোধের না, রাজনীতি আমি চলছে। বলতে চাই হলো অবশ্যই ডিসাইড করা যাবে এখন, হ্যাঁ। এটার জন্য আমাদেরকে পরে যেতে হবে জি, না। আলাউদ্দিন কাজেই মোহাম্মদ, সেই আলাউদ্দিন জায়গাটাতে মোহাম্মদ আসছে, যাই, জি, মাসুদ তাহলে ভাই। আমাদের রাষ্ট্রের অনেক সমস্যা মাসুদ ভাই, অসংখ্য ধন্যবাদ। আলাউদ্দিন মোহাম্মদ আসছে। আপনার কাছে প্রশ্নটি এরকম যে আমরা রাজনৈতিক দলের সরকারের সময় দেখেছি সবকিছু নিয়ন্ত্রণ শরীফ ভাই, এবং আমরা সেটা জানি। শরীফ ভাই স্পষ্ট করে উল্লেখ করলেন যে সবকিছু বিচার অঙ্গন থেকে শুরু করে ক্যাঙ্গারু আদালত নানা বিশেষণ আমরা দেখেছি নিয়ন্ত্রণ করার। এখন আদালত বা জামিন প্রসঙ্গ, এই হয়রানিমূলক মামলা, মিথ্যা মামলা, গায়েবী মামলা, তারপরে আরেকটা আছে যে অজ্ঞাতনামা, এটা তো একটা নতুন আবিষ্কার। আমরা বিগত বছর কয়েক বছর ধরে এটা দেখছি। এগুলোর পরিবর্তন হচ্ছে না কেন? এখন নিয়ন্ত্রণ করছে কারা? এই আলোচনা ইতিমধ্যে হয়ে গিয়েছে। আমার মনে হয় আমরা বারবার একই প্যাচে ঢুকতেছি, নতুন কিছু আসছে না। একটু শুনে যে এখন নিয়ন্ত্রণ করছে কারা? এখন মূলত আপনি যদি দেখেন নিয়ন্ত্রণ কারা করছে, আইজিপি সাহেব একটা কথা বলছেন যে ওনারা আসামি গ্রেপ্তার করে দেন, তারপর ছাড়া পেয়ে যায়। তো আপনি যদি ওই কথা রেফারেন্সে দেখেন, আইজিপি সেটা পাবলিকলি বলতে পারেন না, উনি যদি এরকম ঘটেও থাকে বলতে পারেন না, কিন্তু তার বলার পিছনে নিশ্চয়ই এখানে একটা আমরা যেটা বলি যে প্রাতিষ্ঠানিক যে সমন্বয়হীনতা আছে। হ্যাঁ, আপনার ধরেন এখানে পুলিশের কাজ না, তিনি তো একটা বলেছেন, মানে কি তিনি তো এটা সতর্ক হয়ে বলেছেন এবং একটা মেসেজ দিতে চান। না, আমাদের যে জায়গাটা হলো যে রাষ্ট্র, আমরা প্রত্যাশা করি যে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো একটা বডি হিসেবে কাজ করবে। হ্যাঁ, রাষ্ট্রের যে বিভিন্ন প্রতিষ্ঠান সবগুলো মিলে সমন্বয় করবে, এবং এখন যে ইন্টারিম গভর্নমেন্টের চিফ অ্যাডভাইজার আছেন অথবা অন্যান্য সময় যে সরকার প্রধান থাকবেন, তিনি আসলে এখানে এই বিষয়গুলোকে দেখভাল করবেন যে এগুলো সবগুলো ঠিকঠাক মতো কাজ করছে কিনা, এবং ওনার রোল পালন করবেন। এবং প্রতিটা আপনার সাংবিধানিকভাবে প্রতিটা প্রতিষ্ঠান আবার সঠিকভাবে দায়িত্ব পালন করছে কিনা তার জন্য আবার ন্যায়পাল নিয়োগ করা হবে যে সে সঠিকভাবে কাজ করছে কিনা। এখন আমরা যে বলছি, ধরেন এখন আইজিপি যে জায়গা থেকে তার কনসার্নটা জানিয়েছেন, এটা অথবা ক্ষোভ জানিয়েছেন অথবা তার যে অসহায়ত্ব জানিয়েছেন, এই যে জায়গাটা যার বিরুদ্ধে জানিয়েছেন তার জবাবদিহিতাটা কোথায়? আমার যেটা মনে হয় যে আমাদের এই পুরো 14 মাস আমরা যেটা করতে পারি নাই, আমরা তো সবসময় রাজনীতিবিদদের দোষী, আমরা এই এনজিও সরকারকেও দোষী। সত্যি কথা, খুবই ভালো। জনপ্রশাসন সংস্কার কমিশন যখন সংস্কার প্রস্তাব দিলেন, তখন যখন আপনার এই জনপ্রশাসনের মধ্যে যারা আছেন, আপনি দেখেন অনেকগুলো প্রস্তাব আসছে, একটা দুইটা না, কিন্তু তাদের মধ্যকার কিন্তু আপনার আছে, আপনার ওই অ্যাডমিন ক্যাডারে কারা যাবে, অন্যান্য ক্যাডার থেকে আসবে কিনা, এগুলো নিয়ে অনেকগুলো ইস্যু আছে। বাধাটা কারা দিল? ভিতর থেকে বাধা আসলো। সাপোর্টটা কে দিল? সাপোর্ট কিন্তু আবার একটা রাজনৈতিক দলের শীর্ষ ব্যক্তি, যিনি আবার আপনার আগে ইয়েতে ছিলেন, জনপ্রশাসনে ছিলেন, তিনি আবার তার প্রাতিষ্ঠানিক যে আপনার লিগ্যাসি সেটার বলে সেই জিনিসটাকে বাধা দিয়ে দিলেন। তার মানে আমরা যে জনপ্রশাসন সংস্কারের জন্য যে সবচেয়ে বড় যে প্রস্তাবটা কিন্তু অলমোস্ট মুলতবি হয়ে গেল। এই প্রস্তাব কিন্তু আর আলোর মুখ দেখে নাই। পুলিশ সংস্কার কমিশন দেখেন, আপনি শেষ পর্যন্ত আমরা পুলিশ সংস্কার প্রসঙ্গ বলছেন, একজন দর্শক আছেন, প্রশ্নটা নিয়ে আমি আপনার কাছে ফিরছি। প্রিয় দর্শক কে আছেন, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি জি বলুন, আমরা শুনছি আপনাকে। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। জি, আমি ধানমন্ডি থেকে বলছিলাম। বলুন। জি, আমি আপনাদের টক শোটা দেখছিলাম, তো আমি অন্যান্য টক শোগুলিতে হয়তো বা আপনাদের আলোচনা শুনছি, অবশ্যই এগুলো আমাদের তো অবশ্যই আমরা জানতে পারছি, কিন্তু আমি একটা জনসাধারণ আর কি, বাংলাদেশের একটা জনসাধারণ হয়ে আমি আর কি বলতে চাচ্ছিলাম যে আমরা কি চাই? আমরা কি এই টক শো এর মধ্যেই থেকে যাব, নাকি না আমাদের একটা শান্তির দরকার বা আমাদের একটা ভালো